নমস্কার, এআই নিউজ ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্ব শুরু করতে চলেছি। আমাদের আজকের পর্বে আমরা একটা বহু চর্চিত এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আমরা আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি ও তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আমরা যখন একজন কূটনীতিবিদ বা নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকের দৃষ্টিভঙ্গিতে শান্তনু ঠাকুর এবং অভিষেক ব্যানার্জিকে বিচার করি, তখন কে ভালো বা কে সঠিক তার উত্তর নির্ভর করে আপনি কোন রাজনৈতিক লক্ষ্য বা আদর্শকে প্রাধান্য দিচ্ছেন তার উপর। যদি আপনি শান্তনু ঠাকুরের অনুরাগী হন বা একজন কূটনীতিবিদের মতো তাদের পদমর্যাদা বা ভোট ব্যাংক বিশ্লেষণ করেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে শান্তনু ঠাকুরের গুরুত্ব হলো তার কেন্দ্রীয় ক্ষমতা। তিনি ভারত সরকারের একজন প্রতিমন্ত্রী। তার হাতে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের প্রশাসনিক ক্ষমতা রয়েছে, যা সরাসরি দিল্লির নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত। তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায়ের বিশ্বস্ত প্রতিনিধি, এবং সেই প্রতিনিধি হিসাবেই কিন্তু দিল্লির দরবারে তিনি সমাদৃত। অন্যদিকে আমরা যখন অভিষেক ব্যানার্জিকে নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমরা দেখব যে পদমর্যাদা সাংবিধানিকভাবে সে কিন্তু একজন এমপি বা সাংসদ, কিন্তু রাজনৈতিকভাবে তিনি একটি রাজ্যের শাসক দলের ডি ফ্যাক্টো বা কার্যত দ্বিতীয় প্রধান। তার ক্ষমতা কোনো নির্দিষ্ট মন্ত্রকের গণ্ডিতে সীমাবদ্ধ কিন্তু নেই, বরং সমগ্র পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক রাজনৈতিক সিদ্ধান্তের ওপর তার প্রভাব কিন্তু অপরিসীম। তাই পদমর্যাদা ও প্রভাবের লড়াই, এই দুটো বিষয় নিয়ে যখন আমরা বিশ্লেষণ করব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা যদি কেন্দ্রীয় স্তরের সংযোগ বা প্রশাসনিক প্রোটোকল পছন্দ করি, তাহলে আমরা দেখব শান্তনু ঠাকুরের অবস্থান কিন্তু অনেকটাই শক্তিশালী। আর যদি আঞ্চলিক ক্ষমতা বা রাজনৈতিক একাধিপত্য পছন্দ করি, তাহলে কিন্তু দেখব যে অভিষেক ব্যানার্জি কিন্তু অনেকটা প্রভাবশালী। এবার আমরা যখন ভোট ব্যাংক ও জনভিত্তিতে এই দুজনের শান্তনু ঠাকুর এবং অভিষেক ব্যানার্জির যে পথটা সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে শান্তনু ঠাকুরের সার্জিক্যাল ভোট ব্যাংক হলো ভার্টিক্যাল সাপোর্ট। সার্জিক্যাল ভোট ব্যাংকের শক্তিটাই হলো তার ভার্টিক্যাল সাপোর্ট। মতুয়া ভোট ব্যাংক কিন্তু অত্যন্ত সুসংবদ্ধ। তিনি এই নির্দিষ্ট গোষ্ঠীর কিন্তু আশা আকাঙ্ক্ষা। আমরা যদি সিএএ বা নাগরিকত্বর যে সমস্যাটা এখন হচ্ছে, সেখানে কিন্তু এই শান্তনু ঠাকুরের ভূমিকা বা শান্তনু ঠাকুরই কিন্তু মতুয়া যে গোষ্ঠী তাদের কিন্তু একমাত্র মুখ। একজন কূটনীতিবিদ হিসেবে কিন্তু বলাই যেতে পারে এটা হচ্ছে নিশ পলিটিক্স। এই ভোট ব্যাংক সংখ্যায় কম হলেও এতটাই নির্ণায়ক যে উত্তর 24 পরগনা ও নদিয়ার অন্তত 30 থেকে 40টা বিধানসভা আসনের কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে অভিষেক ব্যানার্জির হরাইজন্টাল ভোট ব্যাংকের শক্তি হলো হরাইজন্টাল সাপোর্ট। তার ভোট ব্যাংক কিন্তু কোনো ধর্ম বা জাতির উপর নির্ভরশীল নয়, বরং সরকারি সুবিধাভোগী। এই ভোট ব্যাংক একটা বিশাল এবং রাজ্য জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে। একজন কূটনীতিবিদের নজরে কোনটা সঠিক, এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন দেখব যে রাজনৈতিক ব্যাকরণ অনুযায়ী সঠিক হওয়াটা কিন্তু আপেক্ষিক। কেন শান্তনু ঠাকুর সঠিক হতে পারেন? যদি আপনি মনে করেন কোনো অবহেলিত বা শরণার্থী সমাজকে রাজনৈতিক পরিচয় এবং আইনি স্বীকৃতি দেওয়া সবচেয়ে বড় কাজ, তবে কিন্তু শান্তনু ঠাকুর সঠিক পথে আছেন। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকা এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছানোই লক্ষ্য হওয়া উচিত, তবে শান্তনু সফল। কেন অভিষেক ব্যানার্জি সঠিক হতে পারেন? যদি আপনি মনে করেন ধর্ম জাতপাত নয়, বরং সাধারণ মানুষের হাতে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছানো এবং পরিকাঠামো উন্নয়নই রাজনীতির শেষ কথা, তবে কিন্তু অভিষেক ব্যানার্জি সঠিক। একটি শক্তিশালী আঞ্চলিক দল গড়ে তোলা এবং দিল্লির আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারা এমন একটি নেতৃত্বের প্রয়োজন যদি আমাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু তাহলে অভিষেক ব্যানার্জি এগিয়ে। আজকের এই আলোচনা পর্বের যখন আমরা চূড়ান্ত মূল্যায়ন করব, তখন আমরা দেখতে পাবো যে আমরা যদি একজন কূটনীতিবিদ হিসাবে দুই নেতার তুলনা করি, তাহলে আমরা কিন্তু দেখব স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি। শান্তনু ঠাকুর হলেন একজন স্পেশালিস্ট।
তিনি একটি নির্দিষ্ট সামাজিক সমস্যার সমাধান বা ইস্যু নিয়ে লড়ছেন। যদি তিনি এই ইস্যুতে সফল হন তবে তার জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে থাকবে। কিন্তু এই সিএ বিষয়টা সমাধান হয়ে গেলে বা অপ্রাসঙ্গিক হয়ে গেলে তখন কিন্তু শান্তনু ঠাকুরের রাজনৈতিক জমি কিন্তু সংকটে পড়তে পারে। অন্যদিকে যখন অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা আলোচনা করব তখন আমরা দেখব যে উনি কিন্তু একজন জেনারেলিস্ট। উনি কিন্তু দল পরিচালনা, নির্বাচন পরিচালনা বা প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণ করেন। তার রাজনীতির পরিধি কিন্তু অনেকটাই বড়, তাই ঝুঁকিও কিন্তু বেশি। তাই তিনি যদি সফল হন তাহলে কিন্তু সেটা হবে দীর্ঘস্থায়ী। আজকের এই পুরো আলোচনার শেষ পর্বে আমরা কিন্তু একটা কথাই বলবো যে আমরা যদি শান্তনু ঠাকুরের অনুরাগী হই তাহলে কিন্তু আমরা তাকে একজন অধিকার আদায়ের লড়াইয়ের নায়ক হিসেবে দেখব, যিনি সম্প্রদায়ের জন্য দিল্লির লড়াই করছেন। আর অভিষেক ব্যানার্জিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আধুনিক মেকিয়াভেলি বা বলতে পারেন ধুরন্ধর রাজনীতির সংগঠক হিসেবে, যিনি কিন্তু বাংলার শাসন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার ক্ষমতা রাখে বা দক্ষতা রাখে। আমি আমার আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাতে আসছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।